তাহলে কম্পিউটার সিস্টেম নিয়ে আজকে ডিসকাস করা হবে। হিস্ট্রি অফ কম্পিউটার, মানে কম্পিউটার কত ধরনের হয়, মানে এর কনফিগারেশন, সাইজ, ইউজ, এদের উপর কম্পিউটার কত রকমের ভাগ করা হয়, কম্পিউটারের জেনারেশন কি কি আছে, তারপরে হার্ডওয়্যার, সফটওয়্যার, এসব জিনিসগুলো আমরা এই ক্লাসে ডিসকাস করব। আচ্ছা, টাইপস অফ কম্পিউটার অন দ্য বেসিস অফ মেকিং প্রিন্সিপাল। প্রয়োজনের বেসিসে যেগুলো তৈরি করা হয়েছে কম্পিউটার, ঠিক আছে। এই টাইপস অফ মেকিং প্রিন্সিপাল বা ওয়ার্কিং প্রিন্সিপালের উপর বেস করে কম্পিউটারকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা অ্যানালগ কম্পিউটার, একটা হচ্ছে তোমার ডিজিটাল কম্পিউটার, আর একটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার। তিন ধরনের কম্পিউটার। মেকিং প্রিন্সিপালের উপর কটা আছে কম্পিউটার, কয় ধরনের? তিন ধরনের। একটা অ্যানালগ, একটা ডিজিটাল, আর একটা হচ্ছে তোমার হাইব্রিড কম্পিউটার, ঠিক আছে। আচ্ছা, অ্যানালগ কম্পিউটার গুলো অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস ডাটা প্রসেসিং এর ক্ষেত্রে এটা বেশি কাজে দেয়। যেমন তোমার ওই যে টেম্পারেচার, প্রেসার, এসব জিনিসগুলো স্পিড মাপার জন্য এই কম্পিউটার গুলো বেশি ইউজ হয়। আর তার সঙ্গে এই অ্যানালগ কম্পিউটারটা একসময় ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশনের খুব প্রয়োজন হয়েছিল। ওই সময়ে এই অ্যানালগ কম্পিউটারটা এসেছিল। এটা স্পেশালি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার জন্য একটা ভালো কম্পিউটার এটা, ঠিক আছে। তা এটা হচ্ছে তোমার অ্যানালগ কম্পিউটার। এগুলোর এক্সাম্পল দিয়েছি কোথায়, হচ্ছে সিসমোগ্রাফ, মানে যে ভূমিকম্পের হয় না তোমার, ভূকম্প সম্পর্কিত ওই সব জিনিসগুলো এখানে অ্যানালগ কম্পিউটার গুলো ব্যবহার করা হয়। হ্যাঁ। আর এর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখো। অ্যাডভান্টেজ গুলো, প্রসেসরটা কন্টিনিউয়াস প্রসেসিং এর ক্ষেত্রে, কন্টিনিউয়াস ডাটা প্রসেসিং এর ক্ষেত্রে খুব এটা ইম্পর্টেন্ট। আর রিয়েল টাইম সিমুলেশন আছে এখানে। আর এর কিন্তু এর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে রেজাল্টটা কিন্তু অ্যাকুরেট হয় না, মানে এররটা একটু কি থাকে এখানে, বেশি থাকে, ঠিক আছে। আর ডাটা, যেগুলো ডাটা আমরা এখন যে ডাটাগুলো করি, সেভ করি কম্পিউটারে বা পেন ড্রাইভে, হ্যাঁ, সেই স্টোরেজের এটা একটা ডিফিকাল্টি ছিল, যে ডাটা স্টোরেজ করার ডিফিকাল্টি ছিল, ঠিক আছে। আর এটার একটা আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এটা খুব তাড়াতাড়ি কি হয়ে যায়, মানে এখনকার ক্ষেত্রে এই কম্পিউটার গুলো মানে অবসোলেট হয়ে গেছে। অবসোলেট মানে কি, অচল হয়ে গেছে প্রায় এগুলো, আর এরকম চলে না আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো ডিজিটাল কম্পিউটার, ঠিক আছে। অ্যারিথমেটিক্যাল লজিক্যাল অপারেশন এগুলো পারফর্ম করার জন্য এই কম্পিউটারটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এই যে আমরা যে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন ব্যবহার করে থাকি, এগুলো সব হচ্ছে তোমার ডিজিটাল কম্পিউটারের এক্সাম্পল, ঠিক আছে। আর মেনলি যেমন তোমার অ্যানালগ কম্পিউটারটা মেনলি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার জন্য খুব ইম্পর্টেন্ট, খুব কাজের, এটা ইউজফুল আর কি। আর এটা অ্যারিথমেটিক আর লজিক্যাল অপারেশন, ঠিক আছে। তাহলে অ্যানালগ আর ডিজিটাল কম্পিউটারের মধ্যে একটা মেন পার্থক্য হচ্ছে যে অ্যানালগ কম্পিউটারটা কন্টিনিউয়াস ডাটা প্রসেসিং এর ক্ষেত্রে কাজে লাগবে বেশি। আর এটা হচ্ছে তোমার ডিজিটালটা হচ্ছে ডিসক্রিটের ক্ষেত্রে বেশি, ঠিক আছে। ডিসক্রিট, যে কোনো ডিসক্রিট ডাটা, সেই ডিসক্রিট ডাটাগুলো তোমার প্রসেসিং এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আর এর এক্সাম্পল তো বললাম, আমরা যে কম্পিউটার, ল্যাপটপ ইউজ করে থাকি, স্মার্টফোন, ক্যালকুলেটর, এগুলো সব হচ্ছে তোমার ডিজিটাল কম্পিউটার। আর এদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, অ্যানালগের একটা কি ছিল, অ্যাকিউরেসিটা কম ছিল এটা, ঠিক আছে। আর এখানে অ্যাকিউরেসিটা হাই আছে, মানে রেজাল্টটা অ্যাকুরেট বেশি দেবে। অ্যানালগে রেজাল্টটা কি থাকবে, এরর বেশি থাকবে, এখানে এরর কম থাকবে। আর এটাতে একটা কি ডিসঅ্যাডভান্টেজ ছিল অ্যানালগে, যে এখানে ডাটা স্টোর করার ক্ষেত্রে একটা ছিল, বাধা ছিল, অসুবিধা ছিল। সেই অসুবিধা এখানে নাই, দেখো ইজি ডাটা স্টোরেজ অ্যান্ড রিট্রিভাল। আর এগুলো বেশিরভাগ ক্ষেত্রে কোথায় কোথায় ইউজ হয়ে থাকে, এডুকেশনাল ইনস্টিটিউট, স্কুল, কলেজ, এগুলোতে বেশি এগুলো ইউজ হয়ে থাকে, ঠিক আছে। ডিজিটাল কম্পিউটার গুলো সায়েন্স, এন্টারটেনমেন্ট, সবগুলোতে, ঠিক আছে। আর এর লিমিটেশন হচ্ছে যে এটা তোমার স্লো। আর যদি অ্যানালগ কম্পিউটারটাতে কন্টিনিউয়াস না ডিসক্রিট ডাটা প্রসেস করা হচ্ছে, কন্টিনিউয়াস। আর ডিজিটালে যদি কন্টিনিউয়াস ডাটা প্রসেস করতে দেওয়া হয়, তাহলে এই মেশিনটা অনেক স্লো হয়ে যায়, ঠিক আছে। এটা একটা, এটা তোমার ডিসঅ্যাডভান্টেজ।
আর হাইব্রিড কম্পিউটার্স মানে এখানে অ্যাকচুয়ালি অ্যানালগ কম্পিউটার আর ডিজিটাল কম্পিউটারের কম্বিনেশন আছে এখানে, ঠিক আছে। অ্যানালগেরও কাজ করবে, আবার কি করবে, ডিজিটাল। অ্যানালগ কি করছিল, কন্টিনিউয়াস ডাটা প্রসেস করছিল, ঠিক আছে। আর ডিজিটালটা ডিসক্রিট ডাটা প্রসেস করছিল। আর এই হাইব্রিডটা দুটো ডাটাই কি করতে পারবে, প্রসেস করতে পারবে, ঠিক আছে। আর এই যে মেডিকেল সায়েন্সে বেশি এগুলো ইউজ হয়ে থাকে মেডিকেল পারপাসে, যেমন ইসিজি, সিটি স্ক্যান, এমআরআই, ওয়েদার ফোরকাস্টিং, এই যে আবহাওয়ার পূর্বাভাস যেটা বলছে, ঠিক আছে। এগুলো হাইব্রিড কম্পিউটার খুব কাজের এইসব ক্ষেত্রে আর কি। এর অ্যাডভান্টেজটা ফাস্টার, মানে এর অ্যাকুরেসি আরো হাই, ঠিক আছে, যে মানে এররটা কম থাকবে এখানে, ঠিক আছে। আর এটা আমাদের ব্যবহার করার ক্ষেত্রেও খুব আর কি সোজা, মানে বহন করার ক্ষেত্রে, যেমন ল্যাপটপকে আমরা ব্যাগে ভরে নিয়ে যেতে পারবো, ঠিক আছে, পোর্টেবল আর কি, ঠিক আছে। তো এগুলো এটা একটা সুবিধা আছে। আর এটার লিমিটেশন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এটা কস্টলি খুব, এর দামটা কি বেশি, ঠিক আছে। আর এটাকে স্পেশাল একটা মেনটেনেন্স করতে হবে, যদি মেনটেনেন্স ঠিকঠাক না করা যায় হাইব্রিড কম্পিউটার কিন্তু নষ্ট হয়ে যাবে আর কি, ঠিক আছে, ঠিকঠাক মানে রেজাল্ট দেবে না। তাহলে কত ধরনের কম্পিউটার পেলাম, মানে এই মেকিং প্রিন্সিপাল উপরে বেস করে তিন ধরনের, একটা হচ্ছে অ্যানালগ, একটা হচ্ছে ডিজিটাল, আর একটা হচ্ছে হাইব্রিড, ঠিক আছে। আচ্ছা, এখন কম্পিউটারের সাইজ, ইউজ আর কনফিগারেশনের উপর ভাগ করে, ডিপেন্ড করে কম্পিউটারকে ভাগ করা হচ্ছে। চার ধরনের কম্পিউটার পাওয়া যাচ্ছে ইন দা প্রিন্সিপাল অফ ইউজ, সাইজ অ্যান্ড কনফিগারেশন, ঠিক আছে। আচ্ছা, যখন আমরা ল্যাপটপ বা মোবাইল বা কম্পিউটার যখন কিনতে যাই, তখন প্রথমে কনফিগারেশন জিজ্ঞেস করি না, যে র্যাম কত, রম কত, হার্ড ডিস্ক কত, এগুলো জিজ্ঞেস করি না, এগুলো কনফিগারেশন। কনফিগারেশনের উপর ডিপেন্ড করে এর সাইজ আর ইউজ কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে এর উপর ডিপেন্ড করে কম্পিউটারকে সাধারণত চারটে ভাগে ভাগ করা হয়েছে। একটা মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, আর সুপার কম্পিউটার। চার ধরনের কম্পিউটার। কি কম্পিউটার চারটে? মাইক্রো, মিনি, মেইন ফ্রেম আর সুপার কম্পিউটার, ঠিক আছে। তাহলে মাইক্রো কম্পিউটার, অ্যাকচুয়ালি আমরা যে কম্পিউটার গুলো ব্যবহার করে থাকি এগুলো হচ্ছে মাইক্রো কম্পিউটার। ডেস্কটপ, ল্যাপটপ, এইসব কম্পিউটার গুলোকে কি বলা হচ্ছে, মাইক্রো কম্পিউটার। আর এই মাইক্রো কম্পিউটার গুলো পার্সোনাল ইউজের জন্য বেশি সুবিধাজনক, ঠিক আছে। তার সঙ্গে স্কুল, কলেজ এগুলোতে ব্যবহার করা হয়, ইউনিভার্সিটিতে। কিন্তু এই পার্সোনাল, প্রথমে যখন মাইক্রো কম্পিউটার প্রথম তৈরি হয় তখন এর বিট সাইজ ছিল 8 বিট ছিল, ঠিক আছে। এখন যেমন কম্পিউটার গুলো 64 বিটও কম্পিউটার বেরিয়ে গেছে, ঠিক আছে। মানে সাইজের, এটাকে সাইজ বলা হয়, বিটটাকে সাইজ, ঠিক আছে। আর তোমার এর ইনিশিয়াল ক্যাপাসিটি ছিল 64 KB, বুঝা যাচ্ছে, প্রথম যখন মাইক্রো কম্পিউটারটা তৈরি হয়। কিন্তু এখন তো আহ, বেশি হয়ে গেছে আরো। এগুলো পার্সোনাল ইউজে বেশি ব্যবহার হয়, তার সঙ্গে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রিসার্চ ইনস্টিটিউট এগুলোতে ব্যবহার করা হয়। আর মিনি কম্পিউটার, ঠিক আছে। মিনি, এর ওয়ার্ড সাইজ ছিল কত, মাইক্রো কম্পিউটার 8 থেকে শুরু হয়েছিল, প্রথমে শুরু হয়েছিল 8 দিয়ে, তারপরে 16 এগুলো হয়েছিল, বেড়েছিল। আর এটা প্রথমে 16 দিয়ে শুরু হয়েছিল, 16 বিট, ঠিক আছে। আর পরে এগুলো আরো বেড়েছিল। আর এই মিনি কম্পিউটারটা মেনলি ল্যান পারপাসে বেশি ইউজ করা হয়। ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। ল্যান তোমরা দেখেছো তোমাদের ল্যাবে যদি থাকে, তো একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার কি করা যাবে, শো করা যাবে, এই কম্পিউটারে বসে ওই কম্পিউটার অপারেট করা যাবে, এই কম্পিউটারে বসে ওই কম্পিউটারে প্রিন্ট নেওয়া যাবে। একটা কম্পিউটারের সঙ্গে আরেকটা কম্পিউটার কি থাকে, কানেক্ট করা থাকে। ল্যান বলা হচ্ছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে ল্যান পারপাসের জন্য এই কম্পিউটারটা খুব ইউজফুল আর কি। আর মেন ফ্রেম কম্পিউটার, এটা তোমার মাইক্রোটা কত থেকে শুরু হয়েছিল, 8 বিট থেকে শুরু হয়েছিল। ওয়ার্ড সাইজ এটা বলছে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা, ঠিক আছে। অ্যাকচুয়ালি এগুলো কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং এর টার্ম এগুলো, ঠিক আছে, বিট গুলো। আর আমরা এটা ডিসকাস করেছি, বিট 0 আর 1 কে কি বলা হয়, 0 অথবা 1 কে বিট বলা হয়, তাই তো নাকি?
তাহলে এক মানে সোজা করে বোঝাতে গেলে 8 বিট কম্পিউটার মানে অ্যাকচুয়ালি যখন একটা তুমি কমান্ড দেবে ও 8টা ডিজিট ইকুইভ্যালেন্ট করবে। মানে তুমি যদি এ প্রেস করো সাপোজ, তাহলে এটাকে কোডিং করা থাকবে 8টা বিটে কোডিং করা থাকবে, 0101 এভাবে 8টা বিট থাকবে এটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 8 বিট। মাইক্রোটা ছিল 8 বিট থেকে শুরু হয়েছিল, আর মিনিটা কত হয়েছিল 16, তারপরে আরো বেড়েছে। আর এটা প্রথমেই শুরু হচ্ছে কত 32 থেকে, ঠিক আছে। এখানে একটা টার্ম পাওয়া যায় মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড। 1 মিলিয়ন মানে কত 10 লক্ষ, ঠিক আছে। এই এই তোমার মেন ফ্রেম কম্পিউটারের মিপস রেট, MIPS, মিপস, M ফর মিলিয়ন, I ফর ইনস্ট্রাকশন, P ফর পার, S ফর সেকেন্ড। মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড, এর মিপস রেটটা 100। 100 মিপস রেট মানে কি, মানে 1 সেকেন্ডে তোমার কতটা হবে 100 মিলিয়ন ইনস্ট্রাকশন কন্ট্রোল করতে পারতো। বুঝতে পারছো ব্যাপারটা? 100 মিলিয়ন মানে কত 10 কোটি, ঠিক আছে। তাহলে এর মিপস রেট 100, মেন ফ্রেম কম্পিউটার এটা, ঠিক আছে। আর এইগুলো বেশি ইউজ হয় তোমার ইউনিভার্সিটি, লার্জ ইন্ডাস্ট্রিয়াল এতে ইউজ করা হয় সব, ওগুলো ব্যাংকিং অর্গানাইজেশনে ব্যবহার করা হয়। এটা হচ্ছে মেন ফ্রেম কম্পিউটার। আর এটা সুপার কম্পিউটার, নাম থেকে তো বোঝা যাচ্ছে কম্পিউটারটা কেমন হবে, তাই তো। সুপার কম্পিউটার, আর এটা শুরু হয়েছে কত থেকে 64 বিট থেকে, ঠিক আছে। মানে আরো প্রসেসর হাই, ঠিক আছে। আর এর মিপসেট মোর দ্যান 100, 100 200 200 মিপস হতে পারে, মিপসেটটা 200। 200 মিপসেট মানে কত 200 গুণিত 10 মিলিয়ন, কত 20 কোটি। তাহলে সেকেন্ডে 20 কোটি ও ইনস্ট্রাকশন কন্ট্রোল করতে পারবে। বুঝতে পারছো, একটা লার্জ অ্যামাউন্ট, কিন্তু সেকেন্ডে 20 কোটি ইনস্ট্রাকশন, যেটা মানুষের কল্পনার অতীত, তাই তো নাকি। কিন্তু এই কম্পিউটার এটা পারফর্ম করতে পারবে। আর এইগুলো বেশি স্পেস রিসার্চ অর্গানাইজেশনে ব্যবহার করা হয়, সিসমিক রিসার্চ মানে ভূমিকম্প রিলেটেড যে রিসার্চ গুলো, ঠিক আছে। বায়ো মেডিসিন, এই যে ওষুধের ফ্যাক্টরি গুলিতে যে ওষুধ তৈরি করা হয়, এখানে কিন্তু পুরো এই সুপার কম্পিউটার থাকবে, ঠিক আছে। কোন কম্পিটিশন, কোন কেমিক্যাল কোন কম্বিনেশন থাকবে, কিভাবে এভাবে কোথায় মিক্স করবে, সব একদম রোবোটিক প্রসেসিং হবে। সুপার কম্পিউটার বেশি রোবটে ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে এই যে বায়ো মেডিসিন, তারপরে যে রোবোটিক, এগুলোতে মেট্রোলজিক্যাল ফোরকাস্টিং মানে আবহাওয়ার তোমার পূর্বাভাস সংক্রান্ত যে ক্যালকুলেশন গুলো হয়, এই সুপার কম্পিউটার পারফর্ম করে। বোঝা গেল? তাহলে এখানে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর নেই, এসব জায়গাগুলোতে এই সব কম্পিউটার, সুপার কম্পিউটার থাকবে। তাহলে কম্পিউটার কত ধরনের হলো, ইউজ, সাইজ আর কনফিগারেশনের উপরে বেস করে 4 ধরনের। একটা হচ্ছে মাইক্রো, আমরা যে কম্পিউটার গুলো ইউজ করে থাকি এগুলো মাইক্রো কম্পিউটার, ল্যাপটপ, ফোন, এগুলো মাইক্রো কম্পিউটার, ঠিক আছে। আর মাইক্রো কম্পিউটারের ওয়ার্ড সাইজ প্রথমেই ছিল কত 8 বিট। তারপরে হচ্ছে মিনি, মাইক্রোটা বেশি পার্সোনাল ইউজে হয়ে থাকে, কলেজ ইউনিভার্সিটিতেও ব্যবহার করা হয় এগুলো। আর মিনি কম্পিউটারটা প্রথমে ইনিশিয়াল বিট সাইজ ছিল কত 60, তারপরে আরো বেড়েছে। আর এর মানে স্টোরেজ ক্যাপাসিটি অনেক বেশি। আর কোথায় ব্যবহার করা হয় এটা বেশি, কোন পারপাসে, ল্যান্ড পারপাসে, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান্ড বলা হচ্ছে এটাকে, ল্যান্ড পারপাসে বেশি ইউজ করা হয়, ঠিক আছে। আর তারপরে হচ্ছে মেন ফ্রেম কম্পিউটার। মেন ফ্রেম কম্পিউটারের বিট সাইজ শুরু হয়েছে আর কত থেকে, ওয়াট সাইজ 32 থেকে। আর কোথায় ব্যবহার করা হয় এগুলো বেশি, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলোতে, ইন্ডাস্ট্রিয়াল মানে বিভিন্ন হ্যাঁ ইউনিভার্সিটি, রিসার্চ অর্গানাইজেশন, এগুলোতে ব্যবহার করা হয়। আর এর লাস্ট পার্টটা হচ্ছে সুপার কম্পিউটার। সুপার কম্পিউটারের ওয়াট সাইজ কত 64 বিট, ঠিক আছে। আর এর মেমোরি হিউজ কিন্তু, ঠিক আছে, ক্যান এক্সিকিউট মোর দ্যান কত 100 মিপস, 100 মিপ, 1000 মিপস পর্যন্ত এটা ইনস্ট্রাকশন কন্ট্রোল করতে পারে, ঠিক আছে। কোথায় কোথায় ব্যবহার করা হয় তাহলে সুপার কম্পিউটারটা, এই রোবোটিক রিসার্চ, সিসমিক রিসার্চ, তারপরে বায়ো মেডিসিন, এগুলোতে ইউজ করা হয়।
আচ্ছা, এবার কম্পিউটারের জেনারেশন, ঠিক আছে? আমাদেরও যেমন জেনারেশন আছে, মানুষেরও তো জেনারেশন আছে নাকি? আমরা তো ডাইরেক্ট ঘরের মধ্যে চলে আসি, আমরা বন জঙ্গলে ছিলাম, তারপরে তাই তো নাকি? জেনারেশন টু জেনারেশন চেঞ্জ হচ্ছে মানুষের, এটা কম্পিউটারেরও সেই জেনারেশন আছে। যে প্রথমে একটা চাইনিজ ক্যালকুলেটর ছিল, যাকে অ্যাবাকাস ক্যালকুলেটর বলা হয়, অ্যাবাকাস। এই এই অ্যাবাকাস ক্যালকুলেটরটাই অ্যাকচুয়ালি মডিফাই করে কম্পিউটার তৈরি করা ছিল, প্রথম কম্পিউটার, ঠিক আছে? আর এর বেসিসে জেনারেশনটাকে, কম্পিউটারের জেনারেশনকে 5টা ভাগে ভাগ করা হয়। ফার্স্ট জেনারেশন কম্পিউটার, সেকেন্ড জেনারেশন কম্পিউটার, থার্ড জেনারেশন কম্পিউটার, ফোর্থ জেনারেশন কম্পিউটার, আর ফিফথ জেনারেশন কম্পিউটার। এখন ফিফথ জেনারেশন চলছে আর কি। তাহলে প্রথম যে জেনারেশন, ফার্স্ট জেনারেশন যে কম্পিউটারটা হচ্ছে, ফার্স্ট জেনারেশন কম্পিউটার অ্যাকচুয়ালি এর কাজটা, কম্পিউটার ফার্স্ট জেনারেশনের কাজটা 1940 থেকে শুরু হয়েছে। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সাল থেকে কত সাল হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ মনে আছে কারো? হ্যাঁ, কারো মনে আছে? কত সাল থেকে? 45-এ শেষ হয়েছিল, কত থেকে? 39 থেকে 45, কি তাই তো নাকি? তাহলে এই যখন থেকে শুরু হয়েছে যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তখন থেকে কিন্তু এই কম্পিউটার ফার্স্ট জেনারেশনের কাজ শুরু হয়ে গেছে। কিন্তু মেন যে কাজটা হয়েছে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে, অ্যাকচুয়ালি 1945 সালে, ঠিক আছে? এটা ফার্স্ট জেনারেশন কম্পিউটার হয়েছিল। আর ফার্স্ট জেনারেশন কম্পিউটারটা কাজ হতো কিভাবে? এখানে একটা ভ্যাকুয়াম টিউব থাকতো, মোটা টিউব থাকতো, ঠিক আছে? সেই টিউবটাকে প্রচুর হিট দেওয়া হতো, ইলেকট্রিক কনজাম্পশন করে প্রচুর হিট দেওয়া হতো। সেই হিট থেকে থার্মো আয়নিক প্রিন্সিপিল বলে একটা প্রিন্সিপিল পাওয়া যায়। সেই প্রিন্সিপিল উপর কাজ করে সেই কম্পিউটার ক্যালকুলেশন করতো, কাজ করতো, প্রসেসিং করতো। এটাকে বলা হচ্ছে থার্মো আয়নিক প্রিন্সিপিল। আর এখানে একটা কি থাকতো? ভ্যাকুয়াম টিউব থাকতো, দেখো এটাকে প্রচুর হিট করা হতো, ঠিক আছে? আর এটা বোঝা যাচ্ছে যে এটা অনেক বড় সাইজে, অনেক বড় এর যে তোমার এগুলো দেখো। অ্যাকচুয়ালি আইবিএম বলে আমেরিকান একটা কোম্পানি আছে, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, এখনো আইবিএম এর থাকে, দেখবে সিপিইউ আইবিএম লেখা থাকে অনেক কোম্পানিতে, ঠিক আছে? তাহলে এই আইবিএম কোম্পানি এটা প্রথম ফার্স্ট জেনারেশন কম্পিউটারের এটা করেছিল। এগুলো হচ্ছে এক্সাম্পল। এনিয়াক, এনিয়াকের ফুল ফর্মটা মনে রাখবে, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটার অ্যান্ড কম্পিউটার, এনিয়াক এটা, ঠিক আছে? এগুলো হচ্ছে ফার্স্ট জেনারেশন কম্পিউটার। এই কম্পিউটারের সুবিধা অসুবিধাগুলো কি? এই কম্পিউটারের অ্যাকচুয়ালি অ্যাডভান্টেজটা হচ্ছে এটা ইলেকট্রনিক কম্পিউটার। এর আগে কিন্তু ইলেকট্রনিক কম্পিউটার ছিল না, ঠিক আছে? আর ফাস্টার দ্যান ইলেকট্রোমেকানিক্যাল, এটা যে প্রথমে যে এটা হতো ক্যালকুলেটর বেস যেগুলো ছিল কম্পিউটার, ওইগুলো থেকে অনেক ফাস্ট। আর ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এটা অনেক বড় সাইজে, অনেক বড় এটা। মানে প্রথম জেনারেশনে কম্পিউটার যখন হতো, এখন যেমন একটা কোণাতে কম্পিউটারটাকে রেখেছি, তখন এই পুরো ঘর ধরে এই কম্পিউটারটা থাকতো। আর ওর যে টিউবটা থাকতো ভ্যাকুয়াম টিউব, সেই ভ্যাকুয়াম টিউবটা অনেক বড়, এখানে প্রচুর। আর এই কম্পিউটার চালানোর সময় যে হিটটা জেনারেট হতো, এর প্রথম হচ্ছে যে সাইজ, মানে অসুবিধাটা হচ্ছে যে সাইজে অনেক বড়। আর এটা অনেক ইলেকট্রিক কনজাম্পশন করতো, প্রচুর ইলেকট্রিক কনজাম্পশন করতো। আর তার সঙ্গে প্রচুর হিটও জেনারেট করতো। কারণ এটা এটা তো কাজই করছে কার উপরে? থার্মোআয়নিক প্রিন্সিপালের উপরে, ঠিক আছে? ওই জন্য প্রচুর হিট দিতে হতো এটাকে, হিট করে, আর হিটের মাধ্যমে থার্মোআয়নিক প্রিন্সিপালের মাধ্যমে এটা কাজ করতো। আর এর মেমোরিটা লিমিটেড মেমোরি ছিল, প্রসেসিং ক্যাপাসিটিও মেমোরি ছিল, ঠিক আছে? এইটাই এখানে লিখছি, বাল্কি অ্যান্ড এক্সপেন্সিভ, মানে সাইজে অনেক বড় আর অনেক খরচ, এটা অনেক দাম, ঠিক আছে? আর পাওয়ার কনজাম্পশনটা বেশি, প্রচুর পাওয়ার কনজাম্পশন করতো, ইলেকট্রিক কনজাম্পশনটা অনেক এখানে ছিল। আচ্ছা, এখন তাহলে ফার্স্ট জেনারেশন কম্পিউটারে কি হলো? ফার্স্ট জেনারেশন কম্পিউটারে ভ্যাকুয়াম টিউবের উপর কাজ করা হতো, একটা টিউব থাকতো, তাকে হিট করা হতো, দিয়ে থার্মো আয়নিক প্রিন্সিপালের উপরে বেস করে কাজ করতো এটা। আর সেকেন্ড জেনারেশন কম্পিউটারে, মানে 1956 সাল থেকে এটা হচ্ছে 63 পর্যন্ত যে কম্পিউটারের জেনারেশন, সেকেন্ড জেনারেশন কম্পিউটার, এখানে ভ্যাকুয়াম টিউবটাকে রিপ্লেস করে ট্রানজিস্টারের ইউজ করা হয়েছিল। এইখানে প্রথম সেকেন্ড জেনারেশন কম্পিউটারে প্রথম ট্রানজিস্টারের কনসেপ্ট ছিল, ট্রানজিস্টার আবিষ্কার হয়েছিল, ট্রানজিস্টারের ইউজ হয়েছিল এখানে, ঠিক আছে? ট্রানজিস্টার দেখেছো তো নাকি, ছোট ছোট চিপের মতো, মাইক্রো চিপের মতো। তাহলে এই ট্রানজিস্টারটা এখানে ইউজ ছিল। আর যেহেতু ট্রানজিস্টারটা এখানে ইউজ করা হয়েছে, ট্রানজিস্টারের কনসেপ্ট এসছে, ওই জন্য এর সাইজটা কিন্তু অনেক ছোট হয়ে গেল, এটা একটা আর সুবিধা।
আর এখানে যেমন হিট প্রচুর ইয়ে করতে হতো, মানে ইলেকট্রিক কনজাম্পশন বেশি ছিল, এই ইলেকট্রিক কনজাম্পশনটা এতটা এখানে আর প্রয়োজন হলো না। কিন্তু তাও এইটা কিন্তু ফার্স্ট জেনারেশন কম্পিউটার কিন্তু তাও হিট হতো, সেকেন্ড জেনারেশন কম্পিউটার। আর আইবিএম প্রথম একটা কম্পিউটার তৈরি করে, আইবিএম 360 যাকে বলা হচ্ছে মডেলটা, আইবিএম 360, এটা হচ্ছে সেকেন্ড জেনারেশনের ফার্স্ট কম্পিউটার, ফার্স্ট সেকেন্ড জেনারেশন কম্পিউটার, যেটা আইবিএম কোম্পানি তৈরি করেছিল। আইবিএম এর ফুল ফর্মটা কি বললাম, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, একটা আছে কোম্পানি আছে, সেটা তৈরি করেছিল এটা প্রথম। এখানেই এই আইবিএম কোম্পানি প্রথম তার কম্পিউটারে প্রথম ট্রানজিস্টার ইউজ করেছিল, ঠিক আছে। আর এছাড়া এগুলো আরো আইবিএম এর আরো মডেল আছে, এগুলো পরে হয়েছিল। এর অ্যাডভান্টেজটা কি হলো তাহলে, আগেরটা সাইজে অনেক বড় ছিল, এটা কিন্তু সাইজে কি হয়ে গেল, অনেক ছোট হয়ে গেল। ইলেকট্রিক কনজাম্পশন বেশি ছিল, ইলেকট্রিক কনজাম্পশন কম হয়ে গেল। যতটা হিট হচ্ছিল এখানে, এখানেও হিট হচ্ছে কিন্তু অতটা আর হিট হচ্ছে না। আর ডিসঅ্যাডভান্টেজটা কি, এখনো কিন্তু এটা অনেক কস্টলি আছে, ওই সেকেন্ড জেনারেশনের যে কম্পিউটারটা ছিল সেগুলো অনেক কস্টলি ছিল, ঠিক আছে। আর এখানেও হিট হতো, কিন্তু এই একটা অসুবিধা ছিল কি, যে সেকেন্ড জেনারেশন কম্পিউটারগুলো চালাতে গেলে রুমটাকে এসি করতে হতো, নাহলে কিন্তু মানে কম্পিউটারে প্রবলেম হতো, ডাটা অ্যানালাইসিসে প্রবলেম হতো, ঠিক আছে। তো ওই জন্য রিকোয়ার্ড এয়ার কন্ডিশনিং, ঠিক আছে। আর মেনলি ইউজ ইন লার্জ অর্গানাইজেশন, এগুলো লার্জ অর্গানাইজেশনে ব্যবহার হয় আর কি। আচ্ছা, এরপরে থার্ড জেনারেশন কম্পিউটার। ফার্স্ট জেনারেশনে কি হলো, ভ্যাকুয়াম টিউব, সেকেন্ড জেনারেশনে ট্রানজিস্টার ইউজ হয়ে গেল, আর থার্ড জেনারেশনে আইসি ইউজ হলো, আইসি ইনভেনশন হলো, ইন্টিগ্রেটেড সার্কিট বলা হচ্ছে আইসি। আমরা তো সব কিছুতে আইসি দেখি, তাই তো নাকি, মোবাইল কম্পিউটার সব আইসি থাকবে, কিন্তু এটা ইন্টিগ্রেটেড কি বলা হচ্ছে, এটা ফুল ফর্মটা কি, ইন্টিগ্রেটেড সার্কিট। অ্যাকচুয়ালি এই আইসিতে অনেকগুলো ট্রানজিস্টার, একসঙ্গে অনেক ট্রানজিস্টার থাকে, ঠিক আছে। তাহলে আইসি ইউজ করাতে যে সেকেন্ড জেনারেশনের যে কম্পিউটারের সাইজ ছিল, সেই সাইজটা অনেক কমে গেল, আর এর দামও অনেক কমে গেল, ঠিক আছে। আর এখানে তোমার এই এক্সাম্পল, ঠিক আছে, 360, ঠিক আছে, এইসব মডেল গুলো হচ্ছে তোমার এর এক্সাম্পল আর কি। কিন্তু মনে রাখবে, সব জেনারেশনে রেভলিউশন করছে কিন্তু আইবিএম কোম্পানি, ঠিক আছে। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, প্রত্যেকটা জেনারেশনে। আচ্ছা, এর সুবিধা অসুবিধা গুলো দেখো। যেহেতু আইসি ইউজ হয়ে গেল, তাহলে এর সাইজটা অনেক কমে গেল, ঠিক আছে। আর এর মেনটেনেন্সটাও অনেক কমে গেল। তারপরে তোমার স্টোরেজ ক্যাপাসিটি বেশি, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে, যে এক একটা তোমার অ্যারিথমেটিক লজিক্যাল অপারেশন পারফর্ম করতে মাইক্রো সেকেন্ড অথবা ন্যানো সেকেন্ড টাইম লাগতো। থার্ড জেনারেশনের কম্পিউটার মাইক্রো সেকেন্ড মানে কি বলতো, এক মিলিয়ন, মানে 1 সেকেন্ডের 1 মিলিয়ন ভাগের 1 ভাগ, এটাকে মাইক্রো সেকেন্ড বলা হচ্ছে। মিলিয়ন অফ এ সেকেন্ড, এখানে লিখেছি দেখো, মিলিয়ন অফ এ সেকেন্ড মানে 1 সেকেন্ডের 1 মিলিয়ন ভাগের 1 ভাগ। 1 মিলিয়ন মানে কত, 10 লক্ষ, মানে 1 সেকেন্ডকে 10 লক্ষ ভাগ করে যে 1 ভাগ পাবো, সেই ভাগটা সেকেন্ডের ওই ভাগটা একটা ইনস্ট্রাকশন পারফর্ম করতে টাইম লাগতো, ঠিক আছে। আর বিলিয়ন অফ এ সেকেন্ড মানে 1 সেকেন্ডের 1 বিলিয়ন ভাগের 1 ভাগ। 1 বিলিয়ন মানে কত, 1 বিলিয়ন মানে 1000 মিলিয়ন মানে 1 বিলিয়ন, তাই তো নাকি, 1000 বিলিয়ন। আবার 1 মিলিয়ন সমান 10 লক্ষ, তাহলে এটা কত হলো তাহলে, 100 কোটি। তাহলে 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ একটা ইনস্ট্রাকশন পারফর্ম করতে টাইম, আইসি ইউজ করাতে, ঠিক আছে, বোঝা গেল। আর এটা কমপ্লেক্স টেকনোলজি, আর এখনো কিন্তু এর দামটা অনেক, এই থার্ড জেনারেশনের কম্পিউটারের দামগুলো অতটা তুলনামূলক কমেনি, পার্সোনাল ইউজের জন্য অ্যাফোর্ডেবল কস্ট ছিল না এটা। আচ্ছা, ফোর্থ জেনারেশন কম্পিউটার, এবার কি হলো, স্ল্যাবটা দেখো, টাইম স্ল্যাবটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে একদম 56 পর্যন্ত, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ধরা হয় 1940 থেকে কত দূর পর্যন্ত, 56 পর্যন্ত, 1900, এটা ফার্স্ট জেনারেশন, ঠিক আছে। 56 থেকে 63 পর্যন্ত এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন, তারপরে 64 থেকে 71 এটা হচ্ছে থার্ড জেনারেশন, আর 71 থেকে এখন এগুলো হচ্ছে ফোর্থ জেনারেশন।
এইখানে আইসি কে আরো মডিফাই করা হলো ফোর্থ জেনারেশনে। আইসি কে কি হলো আরো মডিফাই করা হলো, এখানে ভিএলএসআই টেকনোলজি ইউজ করা হলো। ভিএলএসআই মানে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ভি ফর ভেরি, এল ফর লার্জ, ভিএলএস এস ফর স্কেল, আর আই ফর ইন্টিগ্রেশন, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। মানে এখানে এক একটা চিপে 1 লক্ষেরও বেশি সার্কিটকে একসঙ্গে করে দেওয়া হলো। আর এর জন্য এর সাইজও অনেক কি হয়ে গেল, কমে গেল ফোর্থ জেনারেশন কম্পিউটার। ঠিক আছে। আচ্ছা, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখো। আরো যেহেতু এটা ভিএলএসআই টেকনোলজি ইউজ করা হলো, এটা কি হয়ে গেল, আর সাইজটা আরো কমে গেল। ঠিক আছে। আর যত কি হচ্ছে তোমার মানে সাইজ কমবে, তত তার দামও কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। ঠিক আছে। এর আগের থার্ড জেনারেশনের যে কম্পিউটারের দাম ছিল, তার থেকে এই জেনারেশনের কম্পিউটারের দাম অনেক কম হয়ে গেল। আর আগের গুলোতে কি হতো তোমার, মানে হিট জেনারেট করার জন্য এসি রুমের প্রয়োজন হতো, মানে যে ঘরে কম্পিউটার রাখা হতো সেখানে এসি করতে হতো। কিন্তু এখানে কিন্তু ততটা আর হিট জেনারেশন হয় না এখানে। আর তোমার এই, হ্যাঁ, এটা ফোর্থ জেনারেশন আছে। ফোর্থ জেনারেশন যেটা বলা হয় যে ভিএলএসআই, তাই তো নাকি? ভিএলএসআই ফোর্থ জেনারেশন ভিএলএসআই ইউজ করা হলো, যে পার্সোনাল কম্পিউটার পিসি যেগুলো হচ্ছে সেগুলোতে ইউজ করা হচ্ছে। এক্সাম্পল হচ্ছে আইবিএম। আইবিএম কিন্তু প্রত্যেকটা জেনারেশনের রেভলিউশন করছে। ঠিক আছে। আর আইবিএম প্রত্যেকটা জেনারেশনেরই কম্পিউটার কি করেছে, বের করেছে। ঠিক আছে। আর এটাও খুব ইম্পর্টেন্ট একটা আইবিএম এর মডেল 3081। ঠিক আছে। এই যে ফোর্থ জেনারেশনের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, আরো কম হয়ে গেল কস্ট, আরো কি হয়ে গেল ভিএলএসআই টেকনোলজি ইউজ করার জন্য কি হলো, আরো এর সাইজ ছোট হয়ে গেল, আরো এর কি হলো দামটা কমে গেল, স্পিড অনেক বেড়ে গেল এর। ঠিক আছে। ফার্স্ট জেনারেশনের স্পিড মানে এরকম বলা হয় আর কি, যে কোনো একটা কমান্ড দেওয়ার পরে চাটা খেয়ে এসে সেই কাজটা হচ্ছে দেখা যাচ্ছে। আর এখানে মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ডে কাজ হচ্ছে এগুলো, তাই তো নাকি? আর এর ডিসঅ্যাডভান্টেজটা কি, যে এটা এত মডিফাই হচ্ছে, ফোর্থ জেনারেশন কম্পিউটারটা এতই মডিফাই হচ্ছে, এতই টেকনোলজি নতুন নতুন বেরিয়ে যাচ্ছে, যে তুমি আজকে যদি ফোর্থ জেনারেশনের কম্পিউটার একটা কিনো, তাহলে পরের বছর আর এটা অবসোলেট হয়ে যাবে। অবসোলেট মানে কি, অচল হয়ে যাবে। তার মানে অচল মানে ইন দা সেন্স যে নতুন নতুন সফটওয়্যার গুলো আর ওখানে কাজ করবে না। ঠিক আছে। মানে এত টেকনোলজি ইম্পোর্টেন্ট এটা একটা। আর সিকিউরিটি আর প্রাইভেসি একটা বিশাল ব্যাপার আছে এখানে কিন্তু। ফোর্থ জেনারেশনের যে কম্পিউটার গুলো ইউজ করা হচ্ছে, এখানে সিকিউরিটিটা কিন্তু আহ, দেখার বিষয় আছে। আর ফিফথ জেনারেশনের স্ল্যাবটা কি হলো, প্রথমে মানে 40 থেকে 56 পর্যন্ত, তারপরে 56 থেকে 63, তারপরে 64 থেকে 71, তারপরে 71 থেকে প্রেজেন্ট, আগেরটা ছিল 71 থেকে এখন পর্যন্ত। আর এখন আর ভবিষ্যৎ, এটা হচ্ছে ফিফথ জেনারেশন কম্পিউটার। ঠিক আছে। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই যাকে বলছি, অলরেডি আমরা পেয়ে গেছি এআই। এআই ইউজ করা হয়, চ্যাট জিপিটিতে ইউজ করা হয়, জেমিনিতে ইউজ করা হয়, বিভিন্ন এতে এআই চলে এসছে কিন্তু। ঠিক আছে। আর এআই এমন একটা টেকনোলজি, যে এআই একটা ছবি যদি দেওয়া হয় এআই কে, ঠিক আছে, দেখবে চ্যাট জিপিটিতে একটা কিছু তোমার হাতের লেখায়, চ্যাট জিপিটিতে ওটাকে করবে, মানে দেবে, দেখবে ওই লেখাটাকে পড়ে তার সলিউশন করে দিবে। ইমেজ আইডেন্টিফাই করতে পারে ও। ঠিক আছে। যে কোনো ল্যাঙ্গুয়েজে লেখা দাও, ওটাকে আপলোড করে এখানে দাও, ও রেজাল্ট দিয়ে দিবে, ও সলিউশন দিয়ে দিবে। ঠিক আছে। তাহলে এটা ফিফথ জেনারেশন কম্পিউটার। ফিফথ জেনারেশন কম্পিউটারে একটা ওয়ার্ড আছে, এখানে টাইপটা আসেনি, যে কিপস, কেআইপিএস বলা হচ্ছে। ঠিক আছে। নলেজ অ্যান্ড ইনফরমেশন প্রসেসিং সিস্টেম, কেআইপিএস, এটা একটু লিখে দাও তো এখানে, কেআইপিএস কথাটা একটু লিখে রাখো, কেআইপিএস। কেআইপিএস, কে ফর নলেজ, I for information, P for processing, KIPS, knowledge and information processing system, কিপস, সংক্ষেপে কিপস বলা হচ্ছে এটাকে। ফিফথ জেনারেশনে ওই ওয়ার্ডটা একটু লিখে নাও।
নলেজ অ্যান্ড ইনফরমেশন প্রসেসিং ইউনিট, KIPS, কিপস প্রসেসিং ইউনিট, প্রসেসিং সিস্টেম, প্রসেসিং সিস্টেম। তাহলে এটা প্রচুর ডেভেলপড হয়ে গেছে, আর আরো ডেভেলপমেন্ট প্রয়োজন আছে এআই টেকনোলজি, ঠিক আছে। এই যে এআই লিখেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। এই যে রোবোটিক, কোয়ান্টাম কম্পিউটার, এগুলো সব কিন্তু এই ফিফথ জেনারেশনের আর কি এক্সাম্পল, ফিফথ জেনারেশন কম্পিউটার এক্সাম্পল। অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখো। ইন্টেলিজেন্ট ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি, হাই স্পিড, ঠিক আছে। হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন, মানে এখানে মানুষের সঙ্গে কম্পিউটার, কম্পিউটার যেমন একটা মানুষের মতো, আমরা যেমন একে অপরের সঙ্গে কথোপকথন করি, কনভারসেশন করি, এটা কম্পিউটারের সঙ্গে কনভারসেশন, এই জেনারেশনের কম্পিউটারের সঙ্গে পুরোপুরি এখনো পর্যন্ত এটা কমপ্লিট হয়নি, তবে কম্পিউটারের সঙ্গে কথা বলে পুরো কনভারসেশন করা যাবে, ঠিক আছে। আর এর ডিসঅ্যাডভান্টেজ লিমিটেশন গুলো দেখো। এর যেহেতু যে হচ্ছে তোমার এআই ইউজ করা হচ্ছে, এটার দামটা অনেক বেশি, আর ডিজাইন কমপ্লিট, এআই যেহেতু ইউজ করা হচ্ছে, আর আমাদের যে ইন্টেলিজেন্স, ন্যাচারাল ইন্টেলিজেন্স, এটাকে কি করা হচ্ছে, আর্টিফিশিয়াল করা হচ্ছে, কমপ্লেক্সিটি একটা আসবে এখানে। আর এখনো কাজ চলছে, ডেভেলপমেন্ট এখনো হচ্ছে, পুরোপুরি হয়নি আর কি। আচ্ছা, তাহলে এই গেল। আর প্রথমে আমরা ডিসকাস করলাম কি, প্রথমে ডিসকাস করলাম প্রিন্সিপিলের উপর বেস করে, মেকিং প্রিন্সিপাল উপর বেস করে কম্পিউটারকে ভাগ করা হলো। কত ধরনের কম্পিউটার পেলাম? 3 ধরনের, একটা অ্যানালগ, একটা হচ্ছে ডিজিটাল, একটা হাইব্রিড। আর ইউজ, সাইজ আর কনফিগারেশন উপর বেস করে 4 ধরনের, মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেন ফ্রেম কম্পিউটার, আর আর হচ্ছে সুপার কম্পিউটার। আর কম্পিউটারের জেনারেশন কতটা পেলাম? 5টা জেনারেশন। ফার্স্ট জেনারেশন আমি একবার সামারাইজ করছি। ফার্স্ট, এই সোজা হয়ে বসো। ফার্স্ট জেনারেশনে কত সাল থেকে কত সাল? 1940 টু 1956 পর্যন্ত। আর এখানে ভ্যাকুয়াম টিউব ইউজ করা হতো, তাকে হিট দিয়ে হারমোনিক প্রিন্সিপালের উপর বেস করে কাজ করা হতো এটা। সেকেন্ড জেনারেশনে কি হলো? 1956 থেকে 63 পর্যন্ত। এখানে তোমার ট্রানজিস্টার ইউজ হলো, এখানে মানে ট্রানজিস্টার আবিষ্কার হলো, এই কম্পিউটারে ট্রানজিস্টার ইউজ করা হলো, ঠিক আছে। তারপরে হচ্ছে 64 থেকে 71, এটা হচ্ছে থার্ড জেনারেশন। আর থার্ড জেনারেশনে আইসি ইউজ করা হলো, ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে। ফোর্থ জেনারেশনটা 1971 থেকে এখন পর্যন্ত, এটা হচ্ছে ফোর্থ জেনারেশন। আর ফোর্থ জেনারেশনে ভিএলএসআই টেকনোলজি ইউজ করা হলো। ভিএলএসআই ফুল ফর্মটা কি বললাম? ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, মানে এখানে এটাও এক ধরনের আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, কিন্তু এখানে লক্ষেরও বেশি সার্কিটকে একসঙ্গে একত্রিত করা হলো। ইন্টিগ্রেটেড মানে কি? ইন্টিগ্রেট, আইসি মানে তো ইন্টিগ্রেটেড সার্কিট, ইন্টিগ্রেট মানে একসঙ্গে কম্বাইন করা হয়েছে, ইন্টিগ্রেটেড, ঠিক আছে। আচ্ছা, এখন কম্পিউটার সিস্টেম, কম্পিউটার সিস্টেম অ্যাকচুয়ালি কম্পিউটার সিস্টেমকে 3টে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার হার্ডওয়্যার, একটা সফটওয়্যার, একটা হিউম্যানওয়্যার, ঠিক আছে। হার্ডওয়্যার, সফটওয়্যার, আর একটা কি হিউম্যানওয়্যার। কম্পিউটারে হার্ডওয়্যার কোনগুলো? ঠিক আছে, সিপিইউ, তারপরে কিবোর্ড, প্রিন্টার, এগুলো সব কি হচ্ছে, তোমার মাউস, এগুলো সবই হার্ডওয়্যার। আর সফটওয়্যার হচ্ছে কম্পিউটার চালানোর জন্য, কম্পিউটার ইনস্ট্রাকশন পারফর্ম করার জন্য যে প্রোগ্রাম করা হয়, এগুলোকে বলা হচ্ছে সফটওয়্যার, ঠিক আছে। আর একটা হচ্ছে হিউম্যানওয়্যার। হিউম্যানওয়্যার মানে যে তুমি ধরো একটা ভালো একটা কম্পিউটার কিনেছো, একটা ভালো ল্যাপটপ কিনেছো, দিয়ে চালাতে জানো না, টেবিলে রেখে ধূপকাঠি দিয়ে এমনি করে রোজ দিয়ে বসে থাকছো এমনি করে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে হিউম্যানওয়্যার, যে কম্পিউটার কিভাবে কাজ করে, কম্পিউটার কিভাবে কাজ করাতে হবে, কিভাবে ইনস্ট্রাকশন দিতে হবে, কি ইনস্ট্রাকশন দিলে কি কাজ করবে, এটাকে বলা হচ্ছে কি হিউম্যানওয়্যার বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 3টে পার্টের। আচ্ছা, হার্ডওয়্যারটা কি, কোনগুলো বললাম হার্ডওয়্যার? তোমার অ্যাকচুয়ালি মানে বোঝার সুবিধার জন্য এটা বলা হয় যে কম্পিউটারে যে জিনিসগুলো চোখে দেখা যায় সেগুলো হার্ডওয়্যার। তা কি কি চোখে দেখা যায়? সিপিইউ দেখা যায়, মনিটর দেখা যায়, কিবোর্ড দেখা যায়,
মাউস দেখা যায়, প্রিন্টার দেখা যায়, সাউন্ড সিস্টেম দেখা যায়, প্রজেক্টর দেখা যায়, তাই তো নাকি? এগুলো হচ্ছে সব তোমার হার্ডওয়্যার। হার্ডওয়্যারকে দুটো ভাগ করা হচ্ছে, একটা সিপিইউ আর একটা হচ্ছে পেরিফেরাল। সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর পেরিফেরালস, পেরিফেরালস মানে সিপিইউ, যে এটাকে সিপিইউ বলা হচ্ছে, ঠিক আছে? সিপিইউ এর সঙ্গে যে সকল ডিভাইস গুলো, কম্পিউটারের ডিভাইস গুলো যোগ থাকবে তারাই পেরিফেরালস। তাহলে সিপিইউ এর সঙ্গে কি কি যোগ আছে দেখো, মনিটর যোগ আছে, তারপরে তোমার মাউস যোগ আছে, তারপরে কি হচ্ছে কিবোর্ড আছে, প্রিন্টার থাকে, সাউন্ড সিস্টেম থাকে, প্রজেক্টর থাকে, ঠিক আছে? এগুলো সব অনেক দেখবে দোকানে শপিং করার পর একটা ওএমআর দেয়, ঠিক আছে? তা ওইটাও একটা কম্পিউটার সঙ্গে যুক্ত থাকবে নাকি, স্ক্যানার যেটা ওএমআর স্ক্যানার, ওইটাও কিন্তু তোমার পেরিফেরাল। তাহলে সিপিইউ আর কি হচ্ছে একটা পেরিফেরাল। আচ্ছা, সিপিইউ এর ফুল ফর্মটা কি বললাম? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে? এটা আমরা সবাই জানি। যেহেতু সিলেবাস আছে একটু এটা হালকা করে ডিসকাস করছি, খুব সংক্ষেপে ডিসকাস করছি এটা। আর সেন্ট্রাল প্রসেসিং সিপিইউ কে হার্ট অফ দা কম্পিউটার বলা হয়। যেমন হার্ট ছাড়া মানুষের অস্তিত্ব থাকবে না, তেমন সিপিইউ ছাড়া কম্পিউটারে কি থাকবে না, অস্তিত্ব থাকবে না। এটাকে হার্ট অফ দা কি বলা হচ্ছে, তোমার সিপিইউ বলে। আর এর সিপিইউ এর তিনটে পার্ট আছে, ঠিক আছে? সিপিইউ, পুরো সিপিইউ কে তিনটে ভাগ করা হয়েছে, তিনটে পার্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার এমইউ, এএলইউ আর সিইউ। এমইউ এর ফুল ফর্ম হচ্ছে তোমার মেমোরি ইউনিট, এএলইউ হচ্ছে তোমার অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, আর এটা কন্ট্রোল ইউনিট। তিনটে সিপিইউ এর তিনটে পার্ট, ঠিক আছে? এই তিনটে পার্ট, এমইউ, এএলইউ আর একটা কি হচ্ছে সিইউ। এমইউটাকে ব্রেন অফ দা কম্পিউটার বলা হয়। এমইউ এর ফুল ফর্ম কি বললাম? মেমোরি ইউনিট। আর এটাকে দেখো মেমোরি, দ্য ব্রেন অফ দা কম্পিউটার। হার্ট কোনটা? সিপিইউ। আর মেমোরি ইউনিটটা হচ্ছে ব্রেন অফ দা কম্পিউটার, ঠিক আছে? অ্যাকচুয়ালি মেমোরি ইউনিটকে আবার দুটো ভাগ করা হয়, এখানে আমি লিখিনি, একটু বলে দিচ্ছি মুখে। একটা প্রাইমারি মেমোরি ইউনিট আর একটা সেকেন্ডারি মেমোরি ইউনিট। র্যাম যেটা ইউজ করা হয় না, এটা প্রাইমারি, ঠিক আছে? আর বাকি মেমোরি ইউনিট গুলো হচ্ছে সেকেন্ডারি। যেমন হার্ড ডিস্ক ড্রাইভ, এইচডিডি, এগুলো হচ্ছে তোমার সেকেন্ডারি। পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, এগুলো সব কি হচ্ছে, সেকেন্ডারি। তাহলে মেমোরি ইউনিটকে দুটো ভাগ করা হয়, প্রাইমারি মেমোরি ইউনিট আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি ইউনিট। আর এএলইউ এর ফুল ফর্ম কি বললাম? অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, ঠিক আছে? এখানে যত ধরনের অ্যারিথমেটিক আর লজিক্যাল কম্পিটিশন হয়, এইসব মানে কম্পিটিশন হয়, এগুলো সব পারফর্ম করা হয়। যত ধরনের অ্যারিথমেটিক্যাল অপারেশন, যত ধরনের লজিক্যাল অপারেশন, সব এই থ্রুতে, এই এএলইউ থ্রুতে হবে পারফর্ম, ঠিক আছে? এই যে অল অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ক্যালকুলেশনকে এটা পারফর্ম করে সিপিইউ এর এই পার্টটাতে, ঠিক আছে? আর সিইউটা কি বললাম? কন্ট্রোল ইউনিট। যখনই আমরা কি করব, কোনো কমান্ড দিব কম্পিউটারকে, তখন সেটা সিপিইউ এর সিইউ পোর্শনে চলে আসবে। যে সিইউ কন্ট্রোল ইউনিট এটা কন্ট্রোল করবে যে কোন ইনস্ট্রাকশনটাকে কোথায় পাঠাতে হবে, কিভাবে এটাকে পারফর্ম করতে হবে, এটা কি করবে, তোমার সিইউ পার্টটা কন্ট্রোল করবে আর কি, এটাই লিখেছে এখানে। পেরিফেরালস কাদেরকে বললাম? সিপিইউর সঙ্গে যে সকল ইলেকট্রনিক মানে কম্পিউটার ডিভাইস গুলো যোগ আছে, সেগুলো সব হচ্ছে পেরিফেরালস, ঠিক আছে? যা যা এক্সাম্পল দিলাম। পেরিফেরালস এখন দুটো ভাগ করা হচ্ছে, একটা ইনপুট পেরিফেরালস আর একটা আউটপুট পেরিফেরালস। যে সকল পেরিফেরালস গুলো কম্পিউটারে ইনপুট পারপাসে ইউজ করা হয়, তাদেরকে ইনপুট পেরিফেরালস বলে। যেমন কিবোর্ড ইনপুটের জন্য, মাউস ইনপুটের জন্য, ওএমআর স্ক্যানার যেটা, ওইটাও ইনপুটের জন্য, ঠিক আছে? আউটপুটের জন্য কি, মনিটরের আউটপুট, তা প্রিন্টার আউটপুট, সাউন্ড সিস্টেম আউটপুট, তারপরে প্রজেক্টর আউটপুট, এগুলো হচ্ছে ইনপুট আর কি হচ্ছে আউটপুট পেরিফেরাল। এই যে ইনপুট পেরিফেরালস এগুলো বললাম, কিবোর্ড, মাউস, ওএমআর স্ক্যানার, এগুলো হচ্ছে সব ইনপুট পেরিফেরালস, ইনপুট পারপাসে এগুলো ব্যবহার করা হয়।
আর আউটপুটের জন্য এই প্রিন্টার, প্রজেক্টর, সাউন্ড সিস্টেম, এগুলো সব হচ্ছে আউটপুট পেরিফেরালস। আচ্ছা, তাহলে কম্পিউটার সিস্টেমকে কি করা হচ্ছে, তিনটে পার্ট। একটা হচ্ছে তোমার হার্ডওয়্যারটা গেল। হার্ডওয়্যারে কি পার্ট? হার্ডওয়্যারে সিপিইউ আর পেরিফেরালস। সিপিইউ এর তিনটে পার্ট, একটা এমইউ, এএলইউ আর সিইউ। আর পেরিফেরালস দুটো ভাগ, একটা হচ্ছে ইনপুট পেরিফেরালস আর একটা আউটপুট পেরিফেরালস। এখন সফটওয়্যারটা দুই ধরনের পাওয়া যায়, একটা সিস্টেম সফটওয়্যার, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঠিক আছে? সিস্টেম সফটওয়্যার মানে কম্পিউটারকে চালানোর জন্য যে মানে প্রোগ্রামটা করা থাকে সেটাকে সিস্টেম সফটওয়্যার বলা হয়। যেমন অপারেটিং সিস্টেম, উইন্ডোজ যখন কোনো কম্পিউটার বা ল্যাপটপ কিনে তখন ওএস বলে না, ওএস বলে একটা কথা আছে, ওএস হচ্ছে অপারেটিং সিস্টেম, এটা একটা সফটওয়্যার। আর অপারেটিং সিস্টেম যেমন এখন উইন্ডোজ চলছে, 11 চলছে, 12, 11, উইন্ডোজ 10, আগে ছিল উইন্ডোজ 7 ছিল, তাই তো নাকি? উইন্ডোজ এক্সপি ছিল তার আগে, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। লিনাক্স, এগুলো অপারেটিং সিস্টেম। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে আমাদের ক্যালকুলেশনের জন্য যে সফটওয়্যারগুলো, আমাদের পারপাসে যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়, যেমন ওয়ার্ড, ঠিক আছে, তারপরে তোমার ম্যাথামেটিকা, ঠিক আছে, ম্যাথামেটিক্সের ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার, যেখানে ম্যাথামেটিক্যাল যত ধরনের ক্যালকুলেশন হয় সব করা যাবে। ঠিক আছে? তারপরে তোমার একটা যে তুমি ছবি তুলছো, ভিডিও করছো, সেই ভিডিওটা প্লে করার জন্য একটা অ্যাপ্লিকেশন লাগে। ঠিক আছে? সেই অ্যাপ্লিকেশনটা যে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার বা কম প্লেয়ার বা এই ধরনের ভিএলসি প্লেয়ার, এগুলো সব হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মোবাইলেও কিন্তু একই, মোবাইলেও থাকবে সফটওয়্যারটা, অপারেটিং সিস্টেম থাকবে, আর তার সঙ্গে কি থাকবে, তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার থাকবে। যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমাদের প্রয়োজনে যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়, এগুলো যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হচ্ছে এগুলোকে। আচ্ছা, নেক্সট হচ্ছে, তাহলে এগুলো চলে গেল কম্পিউটার সিস্টেম। ঠিক আছে? আর হিউম্যান ওয়্যারটা লিখলাম না এখানে, এখানে বলে দিলাম হিউম্যান ওয়্যারটা মানে মানুষের যে নলেজ কম্পিউটার সম্বন্ধে, এটাকে কি বলা হচ্ছে, হিউম্যান ওয়্যার। মানুষই কম্পিউটার তৈরি করেছে, মানুষই কম্পিউটার চালাবে, তাই তো নাকি? যে কম্পিউটার তৈরি করেছে সে কি চালাবে না অন্যজন চালাবে? তাহলে তাকে জ্ঞান দিতে হবে যে এইভাবে চালাতে হবে, এইটাকে বলা হচ্ছে কি হিউম্যান ওয়্যার বলা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে কোনো প্রোগ্রাম, যে কোনো সফটওয়্যার যখন করা হয়, তৈরি করা হয়, অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা সেটাকে কি হয়, একটা ল্যাঙ্গুয়েজে লেখা হয়। এটাকে প্রোগ্রামিং কি বলা হচ্ছে, ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুই ধরনের, একটা এলএলএল লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আর একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এইচএলএল বলা হচ্ছে এটাকে। ঠিক আছে? যেমন লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, এটা একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ কি, 0 আর 1, মেশিন ল্যাঙ্গুয়েজ 0 আর 1 কি করে করা হবে তোমার, মানে 0 আর 1 ছাড়া কিছু বোঝে না মেশিন ল্যাঙ্গুয়েজ। কম্পিউটারে যে বাইনারি কম্পিউটার গুলো 0 আর 1 ছাড়া কিছু চিনে না কিন্তু। ঠিক আছে? তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা ডাইরেক্ট মেশিন বুঝতে পারবে। ঠিক আছে? তা এটাকে বলা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা মেশিন কিন্তু ডাইরেক্ট এই ল্যাঙ্গুয়েজকে আইডেন্টিফাই করতে পারবে না। ঠিক আছে? তার জন্য একটা কম্পাইলার লাগে। কম্পাইলারের কাজ হচ্ছে যে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কি করবে, মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেবে। যেমন আমরা সি এর যে এটা করছি, যখন প্রোগ্রামগুলো রান করাই, তখন সি এর কম্পাইলার, দেব কম্পাইলার যেটা আমরা ইউজ করি, তারপর C++ কম্পাইলার আছে, এটা কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কিন্তু মেশিন চিনতে পারবে না, কম্পিউটার চিনতে পারবে না, ওই জন্য তাকে কনভার্ট করার জন্য কি দেওয়া হয়, কম্পাইলার দেওয়া হয়। ঠিক আছে? এই ফরটান, জাভা, সি, এই সিতে আমরা সি প্রোগ্রামটা করছি। ঠিক আছে? মানে সি একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু, হ্যাঁ। আচ্ছা, কিছু কিছু হাই লেভেল ল্যাঙ্গুয়েজের শর্ট ফর্ম আছে, এখানে ফুল ফর্মটা আছে বেসিক, একটা খুব হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড, বেসিক। আগে এই বেসিক ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো। ঠিক আছে? যখন অ্যানুয়াল সিস্টেম ছিল 2010-11 সালে, আমরা এই স্টুডেন্টদেরকে বেসিক ল্যাঙ্গুয়েজে প্র্যাকটিক্যাল করিয়েছি। ঠিক আছে? তাহলে বেসিকটার ফুল ফর্ম কি হচ্ছে, বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। ঠিক আছে? তারপরে ফরট্রান,
এই যে ফর্মুলা থেকে ফর আর ট্রান্সলেশন থেকে টার্ন, ফরট্রান ল্যাঙ্গুয়েজ বানাতে। ফরট্রানে বেসিক প্র্যাকটিক্যাল ছিল যখন ম্যাথামেটিক্স এর এতে সিলেবাসে ছিল, তারপরে ফরট্রান ল্যাঙ্গুয়েজে তোমার প্র্যাকটিক্যাল করানো হয়েছিল। আর কোবল হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এটা কোবল কমন বিজনেস, কমনের সিও এসছে, আর বি হচ্ছে বিজনেস, ও ওরিয়েন্টেড, আর এল হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, লিস্টটা হচ্ছে লিস্ট প্রসেসিং। ঠিক আছে, এগুলো সব এক একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। প্রোলগ হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যালগল মানে অ্যালগরিদমিক ল্যাঙ্গুয়েজ, PL1 মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1, এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এর ফুল ফর্ম গুলো দিয়ে দিয়েছি। আর এটা তো আগেও ডিসকাস করেছিলাম যে 0 আর 1 এটাকে কি বলা হয়, বিট। আর 8 বিটে 1 বাইট। ঠিক আছে, আর 1024 বাইটে 1 MB, মেগাবাইট, কিলোবাইট, কিলোবাইট, তাই তো। আর 1024 MB-তে 1 কি হবে, কেবিতে 1। তাহলে প্রথমে বাইট, বাইটকে বি দিয়ে লেখা হয়, তারপরে কেবি, কিলোবাইট, মানে 1024 বাইটে হচ্ছে 1 কিলোবাইট, তারপরে 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, MB, আর 1024 MB-তে 1 জিবি, গিগাবাইট, আর 1024 জিবিতে 1 টিবি, টেরাবাইট। ঠিক আছে, এগুলো মেমোরি ইউনিট বলা হয় এগুলোকে। ঠিক আছে, আচ্ছা কম্পিউটারের কি কাজ, মেন ফাংশনস অফ কম্পিউটার, আমাদের কি কি কাজে লাগে, কি জন্য কম্পিউটার এখানে দিয়েছি, এগুলো একটু দেখে নাও। আচ্ছা, এখানে কম্পাইলার আর ইন্টারপ্রিটার, আমরা যেটা বললাম দুই ধরনের ল্যাঙ্গুয়েজ পাওয়া যায়, একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু মেশিন আইডেন্টিফাই করতে পারবে না। হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কি করতে হবে, মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এই কনভার্ট করার জন্য কি থাকে, কম্পাইলার। ঠিক আছে, আর ইন্টারপ্রিটারটাও কম্পাইলারের মতোই। ঠিক আছে, কিন্তু এখানে কি করবে, ইন্টারপ্রিটার একটা এক্সট্রা কাজ করবে, সেটা হচ্ছে যে কম্পাইলার করবে জাস্ট হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেলে কনভার্ট করে দিবে। আর ইন্টারপ্রিটারটা কি করবে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে, তার সঙ্গে স্টেটমেন্ট গুলো কোনো এরর যদি থাকে এররটাকে আইডেন্টিফাই করে দেখাবে। তাহলে এটা হচ্ছে কম্পাইলার আর একটা কি, ইন্টারপ্রিটার। ঠিক আছে, আচ্ছা এখানে মেশিন ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পাওয়া যায়। মেশিন ল্যাঙ্গুয়েজ তো বললাম, মেশিন ল্যাঙ্গুয়েজটা কি, 0 আর 1 এর কম্বিনেশন। মেশিন ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা ডাইরেক্ট মেশিন বুঝতে পারবে। ঠিক আছে, আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি হচ্ছে, এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটাতে এটা ডাইরেক্ট কি করতে পারবে না, মেশিন আইডেন্টিফাই করতে পারবে না। ঠিক আছে, একে কম্পাইলার দিয়ে কম্পাইল করে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এগুলো বাকিগুলো দেখে নিও। ঠিক আছে, থাক আজকে।